শ্রাবণের সন্ধে। গতকাল সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামবার নাম নেই। ভরা বর্ষায় পাঁচুদার চায়ের দোকানে আমাদের আড্ডাটা জমে উঠেছে বেশ। শ্রাবণের অন্ধকার রাত, সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি। এমন দিনে ভূতের গল্পের জুড়ি মেলা ভার। আর হলো তাই। নীলুদার মুখে শোনা এক হাড় হিম করা ভূতের গল্পে সারা শরীরে কাঁপুনি ধরে গেছিল আমাদের। পাঁচুদা, জমিয়ে 4টে চা করো তো। এমন বৃষ্টির সন্ধেবেলা পাঁচুদার হাতের চা আর নীলুদার মুখে ভূতের গল্প, আর কি চাই জীবনে? কি বলো অময়দা? তা যা বলেছিস, এই ওয়েদারে নীলুর ভূতের গল্প ছাড়া চলে নাকি? বুঝলি নীলু, তোর মুখে গল্প শুনবো বলে আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, ভিজেও গেছি একটু। নে নে, আর দেরি করিস নে, শুরু কর। হ্যাঁ রে বাবা, বলছি চাটা একটু আরাম করে খেতে দাও। এরপর গরম চায়ের ভারে একটা লম্বা চুমুক দিয়ে নীলুদা বলতে শুরু করল। তালডাংরা এক মানুষ খেত জঙ্গল, সাক্ষাৎ মৃত্যুপুরী। শোনা যায় এ জঙ্গলে অতৃপ্ত প্রেতাত্মাদের বাস। জীবিত কোনো প্রাণীর ঠাঁই নেই এখানে। মানুষের দেখা পাওয়া তো দূর, কাকপক্ষীও ওড়ে না এ জঙ্গলের আকাশে। পথ ভুলে অজান্তে বা একান্তই কৌতূহলের বশে এখানে একবার যারা প্রবেশ করেছে, হয় তারা আর কখনো ফেরেনি, কিংবা আচ্ছা, এখন না হয় সেই কথা থাক। এ জঙ্গলে আমার অভিজ্ঞতা আজ তোমাদের শোনাই চলো। তখন রহিমগঞ্জ পঞ্চায়েতে চাকরিতে ঢুকেছি আমি, সবে মাসখানেক হয়েছে। আদাপুর থেকে ভলকা নদী নৌকোয় পার করে তবে রহিমগঞ্জ, আধা ঘন্টা জলপথে যাত্রা। যেদিনকার কথা বলছি সেদিন দুপুর থেকেই প্রবল বৃষ্টি। বৃষ্টি কমবার আশায় অফিস থেকে বের হতে একটু দেরি করে ফেলেছিলাম। বর্ষার সন্ধে, তার উপর খেয়াঘাটে যাবার পথ একেবারেই জলমগ্ন। তাই আমি আর আমার কলিগ অতনুদা ঠিক করলাম, ঘুরপথ হলেও সড়ক পথ ধরাই বুদ্ধিমানের কাজ হবে। কি বলো অতনুদা, খেয়াঘাটের দিকে তো আজ যাবার কোনো উপায় নেই? না, ওইদিকে আর যাওয়াই যাবে না, বাস ধরে নি চল। আছে তো বাস নাকি? হ্যাঁ, আছে। আমরা সেই মতো বৃষ্টি ভেজা পথ ধরেই এগোতে লাগলাম বাস ধরব বলে। পা চালিয়ে চল নীলু, বাস মিস হয়ে গেলে মহা বিপদ হবে কিন্তু। হ্যাঁ, চলো যাচ্ছি। গাংপুর বটতলায় বাস স্টপেজ। সারাদিনে 2-4টি বাস চলে মাত্র। তবে অতনুদার কথা মতো রাত 7:30টায় শহরে যাবার শেষ বাস আসে এখানে। যাক, ঠিক সময় পৌঁছানো গেছে। এখন সময় মতো বাসটা এলে হয়। হ্যাঁ, যা অন্ধকার, বেশিক্ষণ এখানে থাকা নিরাপদও নয়। আমরা যখন বাস স্টপেজে পৌঁছালাম ঘড়িতে তখন 7:15। বৃষ্টির রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমরা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের দেখা নেই। বাস আদৌ চলছে কিনা কে জানে। কাউকে যে জিজ্ঞাসা করব তারও কোনো উপায় নেই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 8টা পার করে ফেলল। তবুও কোনো মানুষ কিংবা বাস কিছুরই দেখা নেই। আজ আর বাস নেই মনে হচ্ছে দাদা, কি করা যায় বলো তো? তাই তো ভাবছি রে, এ তো মহা সমস্যায় পড়ে গেলাম আজ। আমাদের কথা শেষ হতে না হতেই কালো অন্ধকারের মধ্যে দিয়ে
ধীরে ধীরে একটি বাস এসে দাঁড়ালো বটতলায়। কোনো মতে হাফ ছেড়ে বেঁচে তড়িঘড়ি আমি আর অতনুদা উঠে পড়লাম বাসে। উফ, বাঁচা গেল। কি বল অতনুদা? যা বলেছিস, খুব টেনশনে পড়ে গেছিলাম। বাসের ভেতরটা অন্ধকার এবং তীব্র ঠান্ডা। একটি মাত্র লাল বাতি জ্বলছে সামনের দিকে। যে কয়জন হাতে গোনা যাত্রী আছেন সকলেই রয়েছেন চাদর মুড়ি দিয়ে ঘুমে আচ্ছন্ন অবস্থায়। কেমন একটা অন্যরকম লাগছে না রে নীলু বাসটা? হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছি। মনে হচ্ছে যেন কয়েক শত বছরের পুরনো একটা বাসে উঠে পড়েছি। আতপোড়া ছাইয়ের গাদা থেকে উঠে আসা পুরনো দিনের জরাজীর্ণ বাসটা এরপর আমাদের নিয়ে চলতে থাকলো এই পথ ও পথ ধরে। দিনের ব্যস্ততার পর দু চোখ তখন আমাদের প্রায় লেগে এসেছে। বেশ কিছুক্ষণ পরে কন্ডাক্টরের আওয়াজে ঘুম ভাঙল আমাদের। উঠুন, কে হালা, উঠুন। হাতে সেই লাল বাতি নিয়ে কন্ডাক্টর বিশ্রী স্বরে বলতে থাকে, রামন, আমরা চলে এসেছি। এত তাড়াতাড়ি চলে এলাম? আরে ও অতনুদা, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। কটা বাজলো এখন? ও ঘড়ি দেখে আর কি হবে, তোমাদের সময় তো এখানেই শেষ। এসব কি বলছো উল্টোপাল্টা? সত্যি তো রে নীল, আমার ঘড়িটা চলছে না কেন রে? তোরটা চলছে না? বন্ধ তো আমারটাও। বললাম না, ও ঘড়ি আর কখনো কাজ করবে না। তোদের ইহজগতের সময় শেষ হয়ে গেছে। আমি আর অতনুদা তড়িঘড়ি বাস থেকে নেমে দেখি সে এক বিস্তীর্ণ জঙ্গল। বাসের সকল যাত্রীরা একসঙ্গে লম্বা লাইন করে সারিবদ্ধভাবে হেঁটে চলেছে সামনের দিকে। আমরা ভয়ে চিৎকার করে উঠে বলি, এ কোন জায়গা? কেন থামালে জঙ্গলে বাস? সঙ্গে সঙ্গে সেই বিশ্রী চেহারার কন্ডাক্টর দাঁত মুখ খিচিয়ে প্রচন্ড ধমক দিয়ে বলে ওঠে, বাঁচতে হলে এই পথ ধরে চাল। এ হলো তালডাংরা জঙ্গল, সাক্ষাৎ মৃত্যুপুরী। বাতাস সেখানে প্রচন্ড ভারী। প্রতি পদে পদে কান্না আর হাসির বিকট চিৎকার। শরীর ক্রমশ অবশ হয়ে যেতে থাকলো আমাদের। মোহগ্রস্তের মতো আমরাও এগোতে থাকলাম সবার সঙ্গে সঙ্গে। কিছু দূর এগিয়ে দেখলাম সারি সারি কবর কাটা রয়েছে একটা বিরাট জায়গা জুড়ে। ভয়ঙ্কর চেহারা সব মৃত্যুদূতেরা সেখানে পাহারায় বসে আছে। আর বাস থেকে নামা যাত্রীরা সব এক এক করে সেই কবরগুলোতে গিয়ে শুয়ে পড়ছে কাঠের পুতুলের মতো। এ কোন জগতে এলাম আমরা অতনুদা? আমি কিছু ভাবতে পারছি না রে নীল, ভীষণ ভয় করছে। অত ঘাবড়ে যেও না দাদা, কিছু একটা উপায় ভাবতেই হবে এখান থেকে বেরোনোর। এ তো সাক্ষাৎ নরক রে নীল, কিভাবে বেরোবো এখান থেকে? এত পাহারা, ওরা আমাদের মেরে ফেলবেই, দেখিস মেরে ফেলবেই। হ্যাঁ দাদা, নিজেকে সামলাও, মরার আগেই মরে গেলে কোনোদিন বাঁচতে পারবে না। আমাকে একটু ভাবতে দাও, তুমি শুধু আমার সঙ্গে সঙ্গে আসতে থাকো।
এরপর আমি চারিদিকে চোখ ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে হাঁটতে থাকি সেই জঙ্গলের পথ ধরে। চাঁদের আলোয় তালডাংরার জঙ্গল তখন যেন এক ফালি মৃত্যু উপত্যকা। সেই চাঁদের আলোকে সম্বল করেই আমি খুঁজতে থাকি সেখান থেকে পালাবার কোনো না কোনো পথ। কিন্তু সে জঙ্গল এতই ঘন যে ঠিক বুঝে উঠতে পারছি না কোনো কিছুই। এরই মধ্যে সেই বাস কন্ডাক্টর তার সেই লাল আলো আমার মুখের সামনে ধরে বলে, "কি রে, তোরা এত ধীরে চলছিস কেন?" না না, মানে ওই পায়ে হোঁচট খেয়ে ব্যথা লেগেছে, তাই আর কি, ধীরে চলছি না, যাচ্ছি। ব্যথা? তা সে যতই ব্যথা লাগুক, আজ এ জঙ্গল তোদের আস্ত গিলে খাবে। কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই তোদের আজ। সমস্ত জঙ্গল জুড়ে তখন সেই বিশ্রী হাসির উদ্দাম বিচরণ। আমি আর কোনো উপায় না দেখে অতনুদার হাত শক্ত করে ধরে বলি, "দাদা, যা হয় হবে, পিছন ফিরে দৌড়াও।" সেই মতো পিছন ফিরে সেই যমদূত বাস কন্ডাক্টরকে এক ধাক্কা মেরে আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকি পাগলের মতো। রাত কেটে কখন ভোরের আলো ফুটেছে তা জানি না। চোখ মেলে দেখি একটা শিব মন্দিরের চাতালে পড়ে রয়েছি আমরা দুজন।